প্রায় 25 কাঠা জায়গা এটা বাড়িটা আমার। রাস্তাঘাট কিছু ছিল না, নৌকা বিয়ে আমরা বাইরের স্কুল ছিল ওইখানে লেখাপড়া করতাম। এই পাশে যে রুমটা ছিল এর পাশে এইটাই তার জন্ম হয়েছিল এই ঘরে। জানি স্বামী তার চাচা নাহিদ যেটা হয়েছে এটা তো আমাদের গর্বের বিষয় যে আমাদের এই অজপাড়ায় গায়ে যে নাহিদ একটা মন্ত্রী পদমর্যাদা আছে, এটা যা কখনো কল্পনা করি না যা বাস্তবে হবে। সে তার নীতিতে অটল থেকে দেশ সংস্কার, প্রত্যেক বাড়ি দুইটা ঘর ছিল, সংস্কার থেকে পরে একটা নির্বাচনের ব্যবস্থা করতো। এটা কি নদী? বালু বরট করা এটা। এত অর্থ সমাজের মালিক হলে মিথ্যে গুজব ছড়ানো ছাড়া আর কিছুই নেই। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং শেখ হাসিনা সরকারের পতনে এক দফা দাবির অন্যতম প্রবক্তা নাহিদ ইসলাম ফাহিম। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির এই তরুণ সরকার পতনের পর বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং আন্দোলনের পটভূমিতে অনেকেই নতুন একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তাই সময়ের প্রয়োজনে গঠিত হয়েছে বিপ্লবী ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। কোটা সংস্কার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার জন্য পরিচিত নাহিদ ইসলাম এনসিপির প্রধান নেতা হিসেবে সামনে এসেছেন। তার জন্মস্থান ঢাকার বাড্ডা থানার বেরাইদ ইউনিয়নের ফকিরখালী গ্রামে। আজ আমার গন্তব্য সেখানেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এইটা তো নাহিদ ভাইদের বাড়ি, তাই না? নাহিদ ভাইদের ঘর। জি জি। একটু বলেন আসলে এই ঘরটা কবে তোলা ছিল বা তাদের আপনাদের বাড়িটা সম্পর্কে একটু বলেন। এ তো অনেক বছর এসে তোলা হয়েছে। এটা আমাদের পৈতৃক বাড়ি, পৈতৃক ভিটে। জি। প্রায় 25 কাঠা জায়গা এটা বাড়িটা আমার। আচ্ছা। এটা নাহিদের আব্বা। হ্যাঁ। ওইটা আমার মেজু ভাই। হ্যাঁ। এইটা 3 নম্বর, এটা আমার। আমার ছোট ভাই, এটা 4। জি 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 জি। মানে 4 ভাই আপনারা এখানে থাকেন? হ্যাঁ, একসাথে আছে। আর আপনার বোনরা কোথায় আছে? বোনটা তো বিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নাহিদ ভাইয়ের জন্ম আপনি বলছেন যে এই বাড়িতে? জি। তখন কি এরকম ঘর ছিল? না, এরকম ছিল না। তখন ছিল যে এইখানে একটা 2টা ঘর ছিল। 2টা ঘর ছিল? হ্যাঁ। মানে আপনার বাবা কি 2 ঘরেই থাকতেন নাকি না আপনারা? আমরা ভাই বিয়া, বাবা জীবিত ছিলেন তখন। সবাই একটা রুম ছিল তখন 2টা রুম ছিল। জি। এই পাশে যে রুমটা ছিল এর পাশে এইটাই তার জন্ম হয়েছিল এই ঘরে। আচ্ছা আচ্ছা। একটা পার্টিশন ছিল আর কি। তো আপনার বড় ভাই তিনি কি বাড়িতে আসেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আসেন। ও, এখন কি ঘরে কেউ থাকে নাকি তালা মারাই থাকে? না, তালা মারা, ভাই নেই, ভাবি নেই, আমাদের যার যার রুম আছে। জি জি। হয়তো বৃহস্পতিবার শুক্রবার আসে। গতকাল আসছিল ভাই, চলে গেছে। আপনাদের মাঠে কি রকম জমি জমা আছে? আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে। ওগুলো কি চাষ করে কারা এখন? যে আমরা নিজেরাই চাষ নিজেরাই করি। কি কি ফলে এখানে? এই ধান, শুধু ধান, এর ধান যেটা। এটা আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাড়ির পরিবেশটা সুন্দর আছে, ভালোই আছে। পিছনে নাকি একটা নদী আছে? জি, একটা নদী আছে, বালু নদী। আঙ্কেল, আপনি তো মোহাম্মদ নাহিদ ইসলাম ওরফে ফাহিম ভাইয়ের চাচা। জি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সামির হোসেন। ব্যাকগ্রাউন্ড বলতে আমার বাবা ছিলেন সমাজের একজন মাতব্বর, সমাজের বিচার সালিশ এগুলি করতে। আর আমরা রাজনৈতিকভাবে বিএনপির সাথে জড়িত। আমি এবং আমার বড় ভাই একাধিক মামলার আসামি। আমার 9টা মামলা ছিল। এক মামলায় সাজা খাচ্ছি, 2 বছরের সাজা ছিল। গত নির্বাচনের আগে সারেন্ডার করে 26 দিন জেল খেটে বাইরেছি। আমার নাহিদের আব্বারও এরকম মামলা ছিল অনেক। জি। আমরা বিএনপি মতাদর্শে। জি জি জি। আপনার বাবা সম্পর্কে কি যেন বলছিলেন? তিনি গ্রামে, এই ফকিরখালী গ্রামেই তো ছিলেন আপনার? যে আমাদের জন্মস্থান এটা, আমাদের অরিজিনালি এইখানে। আমার দাদা আর বাবার জন্ম এইখানে। আচ্ছা। আমার বাবা একজন মাতাব্বর ছিলেন এই সময়। মানে আপনাদের পূর্বপুরুষও এখানে ছিল? জি। দাদাকে দেখিনি আমরা। আমাদের অরিজিনাল বংশের নাম খন্দকার বংশ। খন্দকার বংশ। আমার দাদার বাবা এখানে, এই বাড়িতে। আচ্ছা। আমার বাবার নাম আব্দুল জব্বার। জি। আমরা 4 ভাই 3 বোন। নাহিদের আব্বা সবার বড়, আমি 3 নম্বর ভাইদের মধ্যে। ইমিডিয়েট আমার বড় ভাই নাম আমির হোসেন, সেই এলাকায় থাকে, কৃষিকাজ করে। বড় ভাই বদরুল ইসলাম জমি, নাহিদের আব্বা। এরপরে আমির হোসেন, আমি সামির হোসেন, ছোট ভাই জাহিদুল ইসলাম। যে এটা মনে হচ্ছে আমার কাছে, বাবা ন্যায়ের পথে কথা বলতেন, ন্যায়ের কথাই বলতেন, ন্যায়ের দিকে থাকতেন। হ্যাঁ, নাহিদের 2 ভাই, নাহিদ এবং আকাশ। আমরা নাহিদকে ফাহিম বলে ডাকতাম। তো এটা আসলে আমরা আগে জানতাম না যে তার ডাকনাম ফাহিম। রিসেন্টলি এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আর কি। তো নাহিদ ভাইয়ের জন্ম কোথায়? মেনলি আমাদের জন্ম হচ্ছে তার এই বাড়িতেই। এই বাড়িতে জন্ম এইখানে, মানে এইটাই তার জন্ম বাড়ি, জন্মস্থান এইখানে, জন্মস্থান এইটাই। একটু যদি হিস্ট্রিটা বলতেন যে তার জন্ম এবং তার বাবা বনশ্রীতে চলে যাওয়া, এই বিষয়গুলো যদি। এখানে জন্ম যদি লেখাপড়ার জন্য
বাইরে একটু কাজ করবে, তাই বনশ্রী লেখার উদ্দেশ্যে আমাদের এখানে লেখাপড়া ব্যাকওয়ার্ড এলাকা ছিল। আমরা কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। রাস্তাঘাট কিছু ছিল না, নৌকা বেয়ে আমরা বাইরের স্কুল ছিল ওইখানে লেখাপড়া করতাম। আমার 3 বোন, তারা নিজেরা নৌকা বেয়ে লেখাপড়া করছে, বাইরে গেছে। মানে আপনার বোনরাও নৌকা বেয়ে বর্ষা সময়, এখন তো হাইটে যেত, এই যে এখন যে সময়টা এই সময় হেঁটে যেত, আর বর্ষা সময় নৌকা দিয়ে যেত। তাই আমাদের রাস্তাটা ছিল এটা আপনাদের মধ্যে দ্বীপের মতো ছিলাম আমরা। হ্যাঁ, সেটা দেখে মনে হচ্ছে। তো বেরাইদ স্কুলে যেতেন আপনারা? জি, মুসলিম হাই স্কুলে লেখাপড়া করেছি আমি, আমার বড় ভাই সবাই। নাহিদ ভাইয়ের আন্দোলনে বা সংগ্রামে যে যুক্ত হওয়া এ সম্পর্কে আপনারা কি অবগত ছিলেন যে তিনি তার শুরুটা কোথায়? সে তো প্রথম যে 28 সালে কোটা আন্দোলন হয়েছিল ওই সময় সেখানে জড়িত ছিল এবং ডাকসু নির্বাচন করেছিল নুরের সাথে। জি, এবার নুরের সাথে একটা যাদেরকে দ্বিমত পোষণ করে তারা একটা ছাত্র শক্তি করে আক্তার ভাই সহ, আক্তার ভাইয়ের সাথে, জি আক্তার সাথে। এখন তারপরে এই আন্দোলন। এটা কি নদী? বালু নদী। বন্ধুরা দেখুন, নাহিদ ইসলাম ভাইয়ের বাড়ির পেছনেই কিন্তু একটি নদী প্রবাহিত হচ্ছে, এটার নাম হচ্ছে বালু নদী। দেখুন খুব সুন্দর দেখতে। কোটা সংস্কার আন্দোলনে তিনি যে সমন্বয়ক হিসেবে প্রথম সারিতে ছিলেন, তখন আসলে যখন দেখতেন টিভিতে তার নিউজ, আপনি কি আগে মানে কখনো ভেবেছেন যে এই আন্দোলনটা শুরু হয়েছে? শুরুতে কি জানতেন যে নাহিদ ভাই এখানে সামনের সারিতে চলে যাবে? এগুলো কি আপনারা জানতেন? না, প্রথম হয়তো সেভাবে আমরা চিন্তা করিনি, ভাবিনি। যখন দেখলাম হঠাৎ করে তার কথা সময়ের প্রধান সমন্বয়ক হিসেবে কথা বলতেছে, ভালো লাগছে। জি, আমাদের ছেলে স্কেট। জি জি জি। তো একটু যদি বলতেন যে তখন তাকে আটক করা হয়, আটকের যে খবরটা আপনারা পেলেন, তখন আপনাদের এই অঞ্চলের পরিস্থিতি কেমন ছিল বা আপনাদের তখন কি? যখন আন্দোলন আরম্ভ হয়েছে তখন আমরা যে বিএনপির লোকদের দরপাকড় বেশি করছে, ওই হিসেবে আমরা পলাতক বাড়িতে থাকতাম না। আচ্ছা, যেদিন শুনলাম যে তাকে ধরে নিয়ে গেছে, তখন নিশ্চিত যে তাকে আমরা পাবো না। কারণ এই ফাঁসি সরকার বা হাসিনা যাকে ধরে নেয় তাকে কেউ ফেরত দেয়নি, আর বাতি যাকে নাহিদকে ফেরত পাবো সেটা আমরা কল্পনা করিনি আল্লাহ মেহরবানি ছাড়া। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে যে নাহিদ ভাই যে দায়িত্ব নিয়েছিলেন, তখন আসলে আপনাদের কাছে কেমন লেগেছিল যে আমাদের ছেলে, আমার ভাতিজা, সে একজন মন্ত্রী, সমমর্যাদায় উপদেষ্টা হয়েছেন? তখন আসলে আপনাদের গ্রামের মানুষের একটু না, আলহামদুলিল্লাহ সবাই অন্যরকম গর্বিত যে আমাদের এই অযোগ্যতার গায়ে যে নাহিদ একটা মন্ত্রীর পদমর্যাদা আছে, সবাই গর্ববোধ করছে, যে অহংকার আমাদের সেটা। সরকার পতনে তিনি যে মুখ্য ভূমিকা রেখেছেন এবং ছাত্র জনতার শক্তি এবং আশীর্বাদ নিয়ে তিনি যে বর্তমান সময়ে গঠিত নাগরিক পার্টির প্রধান নেতা হয়েছেন। আমার ভাতিজা নাহিদ পুরো বাংলাদেশের সেই বর্তমানের সবারই সন্তান বা ভাতিজা এই পর্যায়ে আছে। তার কাছে যে সরকার উপদেষ্টা ছিল, আমি তার চাচা, তাকে স্বজনপ্রীতি বা আত্মীয় করে সেটা পাইনি। তার মন্ত্রণালয়ে কোনদিন যাওয়ার সুযোগ দেয়নি, কারণ সে ভাবছে গেলে হয়তো চাচা আমার কাছে একটা কথা বলতে পারে, আমার কাছে চাচা কীভাবে ফিরিয়ে দিবে, সেই সময় কিন্তু আমাকে দেয়নি। আচ্ছা, আমি চাচ্ছি বর্তমান যেভাবে একটা নাগরিক পার্টির আহ্বায়ক বা সভাপতি হয়েছে, ইনশাল্লাহ সামনের দিনে সে তার নীতিতে অটল থেকে দেশ সংস্কার এবং দেশ যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশ যে ভালোভাবে চলে, স্বজনপ্রীতি আত্মীয়বাদ দিয়ে নীতির মাধ্যমে, ন্যায়ের মাধ্যমে দেশটা চালাতে পারে, সেই আকাঙ্ক্ষা রাখি। ভবিষ্যতে নাহিদ ইসলাম ভাইকে আপনি কোন জায়গায় দেখতে চান আপনি চাচা হিসেবে? আমি তো চাষের বাসা করে আমার ভাতিজা অনেক দূরে গিয়ে যাক, সরকারের ভালো একটা পজিশন সে থাকুক, সেই প্রত্যাশা করি আর কি। আচ্ছা, আপনার কি মনে হয় সে কি যোগ্য এর জন্য? সেটা আমার ভাতিজা, আমি তো বলবোই, দেশের জনগণ বিচার করবে, জনগণের প্রতি ছেড়ে দিলাম এটা। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা। রূপগঞ্জ, আমরা যে রূপগঞ্জের নাম শুনি। যে রূপগঞ্জ না হয় এটা। আচ্ছা আচ্ছা, আর এইটা হলো বাড্ডা থানা, ঢাকার ভিতরে, ঢাকা জেলা, আর ওইটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। ও, মানে বর্ডারে আছেন আপনারা। আচ্ছা, যদি এটা আলাদা দেশ হয়ে যায় তাহলে আপনারা আলাদা দেশ হবেন। আচ্ছা, কি ভাই কি করেন? এখানে গাড়ি চালাই, আর নাহিদ ইসলাম ভাইকে চেনেন আপনি? হ্যাঁ, উপদেষ্টা হিসেবে চিনি। তার বাড়ি কোথায়? শুনতেছি এখানেই, কিন্তু আগে তাই জানেন না যে এখানে তার বাড়ি। বর্তমান দেশের পরিস্থিতি তো একটু ঘোলাটে, রাজনীতি অবস্থাও একটু খারাপ। নির্বাচনের আগ পর্যন্ত হয়তো এরকমই চলবে, নির্বাচন হয়ে কোনো একটা সরকার আসার পরে হয়তো একটু ঠিক হতে পারে আর কি। একটু এরকম একটা গণ অভ্যুত্থানের পর যে কোনো দেশ হোক এত সহজে ঠিক হতে পারে না। এখানে একটা সরকারের পুরো একটা পার্টির একটা বিনিশ, তার অনেক কিছু আছে এখানে, এই সময় সেই সময় তারা সৃষ্টি করবে, একটু চাপ থাকবেই। ইনশাল্লাহ সামনে নির্বাচনের পরে এটা সব সমাধান হয়ে যাবে,
কিছু থাকবে না। আমি চাই এই মনের দেশ থাকুক, আমরা যারা আছি সবাই স্বাধীনভাবে কথা বলতে পারি, সবার মত প্রকাশ করতে পারি, সেখানে রাজনৈতিক কোনো মত পার্থক্য থাকবে না, বা হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না। এমন একটা সুন্দর দেশ চাই। গণ অভ্যুত্থানের আগের এবং গণ অভ্যুত্থানের পরের দুইটা সময়ের পার্থক্য কি আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা তো আমি নিজেই প্রমাণিত। এই অভ্যুত্থানের পূর্বে তো আমি নিজে যেখানে বসে কথা বলতেছি বা বাজারে ঠিকমতো বসে একটা চা খাবো, সেই সুযোগ ছিল না। কখন কি হয়। আর এখন একটা রিক্সা চালক, দিনমজুর, সে তার মত প্রকাশ করতে পারছে, তার কোনো একটা অন্যায় হচ্ছে বা কোনো ঘটনা ঘটছে, সে লগে লগে প্রতিবাদ করতে পারছে, এর সাথে বড় কিছু নেই। আপনি তো নাহিদ ভাইয়ের চাচা। জি জি, আমি নাহিদের ছোট চাচা। ছোট চাচা, আপনার নাম? মোহাম্মদ জাহিদুল ইসলাম। নাহিদ যেটা হয়েছে এটা তো আমাদের গর্বের বিষয়, এটা যা কখনো কল্পনা করি না যা বাস্তবে হবে, বা এটা স্বপ্ন আমরা ভাবি নাই কখনো। আচ্ছা, এটা আল্লাহর তরফ থেকে হয়ে গেছে যা বলা যায় আর কি। জি। তো আপনারা আসলে মানে কি ভাবেন যে নাহিদ ইসলাম ভাই কি আসলেই কি পারবে দেশের হাল ধরতে ভবিষ্যতে? বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশকে পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই হবে। আচ্ছা, আর যদি বাংলাদেশের জনগণ না চায় যে আগের মতো চলুক, তাহলে এটা তো একার বিষয় না, এটা বাংলাদেশের সমস্ত জনগণের বিষয়। জনগণ যদি চায় যে না দেশে পরিবর্তন করা দরকার, দেশে নতুন কিছু আসুক, নতুনভাবে কেউ পরিচালনা করুক। আর আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জামাত দেখেছি, এরশাদ দেখেছি, যে নতুন প্রজন্মে কেউ এসে যদি পরিবর্তন করতে পারে, তো আমরা সবাই আচ্ছা চাচ্ছি এটাই। আমার একটি কথা থাকবে, বর্তমানে যে নাগরিক পার্টি, যাদের নাগরিক গঠন হয়েছে, এলাকার লোক, আমরা নতুন পুরান অনেক দেখেছি, আমরা নতুনের একটা আবির্ভাব দেখতে চাই। সবার কাছে দেশবাসীর কাছে একটা আহ্বান থাকবে, নতুন যারা আসবে তাদেরকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারের প্রেক্ষাপটে স্থায়ী করুক। আমাদের গ্রামবাসী বলতে আমাদের নিজের গ্রামের মানুষদের অবশ্যই তাকে চায়। আচ্ছা, আর তারা অবশ্যই গ্রামের মানুষের চায় যে ওই বাংলার বুকে যদি সে যদি এমন একটা পর্যায়ে আছে, যদি সে নিজের দেশের নেতৃত্ব দিতে পারে, এটা আমাদের গর্ব, আমাদের অহংকার। এবং এই ফকিরখালী গ্রামটাকে সারা বাংলাদেশে চিনবে, জানবে, এটা আমাদের অবশ্যই গৌরবের বিষয়। আন্দোলন করবে বা এই পরিস্থিতি রাজনীতিতে সে ঢুকবে, এটা আমরা কখনোই ধারণা করিনি। আচ্ছা, মানে যখন আন্দোলন করার পর কয়েকটা ভিডিও আর বাবা আমার মোবাইলে পাঠাইছিল, জি, ওগুলো আমি সিন করি নাই, দেখেও নাই। তো ভাই একদিন ফোন দিয়ে বললো যে ভিডিওগুলো পাঠাইছিলাম, দেখছো? আচ্ছা, পরে আমি কিশোর ভিডিও তুমি দেখো। পরে ভিডিওগুলো দেখলাম, দেখা ভাই বোন সবাই দেখাইলাম যে কি ব্যাপারে আন্দোলনে গেছে, মানে একটা ভয় আতঙ্ক জি, এই বিষয় নিয়ে এইভাবে আগাইলো। পরে বলতেছে বিষয়টা তো আমরা ওইভাবে জানতাম না, তো নাহিদ এইভাবে আগাইছে। তারপর থেকে তো আমরা প্রতিদিনই দেখা শুরু করলাম, প্রতিদিনই অপেক্ষা রইলাম। তখন এই যোগাযোগ আরম্ভ হইলো, বেশি বেশি ফোন দিতে রইলাম কোন অবস্থা ছেলের। আচ্ছা, আচ্ছা, এইভাবে জানতে পারলাম। প্রথম যেদিন নিখোঁজ হয়েছিল সেটা তো আমরা ভাবিতে তো এখানে নিয়ে আসছিলাম, আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আর নিখোঁজের খবর তো পাইতেছি না। তার একদিন পর ভাবি এখানে, তো ভাইয়ের নাম্বারে হঠাৎ দারোয়ানের মোবাইল থেকে ফোন আসলো। আচ্ছা, আচ্ছা, 6টার আগে, জি, তো 6টার আগে ফোন আসছে, তো ভাই ফোন রিসিভ করে দেখে যে দারোয়ানের নাম্বার। পরে ফাহিম বলতেছে যে, আমরা তো ফাহিম নামে চিনি, ডাকি, জি, বলতেছে বাবা আমি তো বাসায় চলে আসছি, তোমরা বাসায় আসো। হ্যাঁ, পরে বলতেছে ঠিক আছে আসতেছি। কয়তলটা আইসো না, এত আর ওয়াইফ নিয়ে তো বাসায় নিয়ে থাকতো, কয়তালে আমি বাসায় চলে যাই। তো ওদিক দিয়ে ওয়াইফের বাসায় চলে গেছে, ওয়াইফ যেখানে ছিল। তো আমরা আবার এখান থেকে সবাই ভাই ভাবি ওরা গেলো, যেহেতু ডাইরেক্ট আমরা এখান থেকে শুনলাম যে হাসপাতালে ভর্তি হয়েছে। আচ্ছা, পরে এখান থেকে মানে আমার ভাই, মানে ওর চাচা, সেজুর চাচা, ভাই ভাবি ওরা গেছে হাসপাতালে দেখতে। তো আমরা মারধর করছি এটা বুঝতে পারিনি অবশ্য। পরে ওখানে যাওয়ার পরে জানাইছে যে প্রচণ্ড মারধর করছে। তো বাড়িতে তো সবাই মন খারাপ, কান্নাকাটি করছে। ফুলের টব সাজানো রয়েছে, ফুল গাছ।